আসসালামু আলাইকুম ও আদাব। আরএল একাডেমির পক্ষ থেকে সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি চলে আসলাম আপনাদের অনুরোধে আমাদের ডাইনামিক সাজেশনের যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেগুলোর ক্লাস নিয়ে। তো আমাদের আজকের ক্লাস ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী মূলত কি? ব্যাংকে ব্যাংকের সাথে এবং গ্রাহকের সাথে, অর্থাৎ ব্যাংক এবং গ্রাহক কিন্তু দুটি পক্ষ। ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক, গ্রাহকের সাথে ব্যাংকের সম্পর্ক, এই দুটি পক্ষের সম্পর্কের দেখা যাচ্ছে যে ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে মিলকরণ বিবরণী প্রস্তুত করা হয় সেটাকেই বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি বোঝানোর জন্য আমি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকুন, মনোযোগ দিয়ে ক্লাসটি দেখুন। ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক একটি বই সংরক্ষণ করে, সেই বইটির নাম হচ্ছে পাস বই বা ব্যাংক বিবরণী, যাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট। আর গ্রাহক একটা বই সংরক্ষণ করে, সেটাকে বলা হয় নগদান বই বা ক্যাশ বুক। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবেন আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যা সহজেই অ্যাটেন্ড করা যায়। এবং ব্যাংক সমন্বয় বিবরণী দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অনার্সে যে কোনো বর্ষে, যে কোনো সাবজেক্টের যে কোনো বর্ষে পাওয়া যায়। তদুপরি আরও বিভিন্ন ক্ষেত্রে এটার প্রয়োগ আছে। আমরা ব্যবসার ক্ষেত্রে এটির প্রয়োগ করতে পারি এবং যারা ব্যাংকার আছে তারা এটা খুবই গুরুত্ব সহকারে দেখতে পারে, সবাই প্রয়োগ করতে পারে। যারা ব্যাংকিং ডিপ্লোমা করে তাদের ক্ষেত্রে তো আসেই, এবং যারা সাধারণ ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও এটা খুবই উপযোগী একটা জিনিস। তো আমি বোঝানোর চেষ্টা করতেছি ব্যাংক সমন্বয় বিবরণী। এটা দেখা যাচ্ছে যে ব্যাংক একটা বই সংরক্ষণ করে, সেই বইটার নাম হচ্ছে পাস বই বা ব্যাংক বিবরণী। আরেকটা হচ্ছে নগদান বই, এটা গ্রাহক সংরক্ষণ করে। স্পষ্টভাবে বলা আছে যে গ্রাহক যে বইটা সংরক্ষণ করে সেই বইটাকে বলা হয় নগদান বই, এবং ব্যাংক যে বই সংরক্ষণ করে সেটাকে বলা হয় পাস বই বা ব্যাংক বিবরণী। তো একটা নির্দিষ্ট সময়ে উভয় পক্ষের বই সমান হবে, কিন্তু দেখা যাচ্ছে শরীফ ট্রেডার্স ব্যাংকে জমা রাখছে 2 লক্ষ টাকা, কিন্তু ব্যাংক বলতেছে না, আমার কাছে আপনার 1,80,000 টাকা আছে। তো ব্যাংকের উদ্বৃত্ত এবং শরীফ ট্রেডার্সের উদ্বৃত্তর মধ্যে কিন্তু পার্থক্য রইল। তো এই যে উদ্বৃত্তর পার্থক্যের কারণে শরীফ ট্রেডার্স ব্যাংকে যখন হাজির হলো, ব্যাংক তাকে একটা স্টেটমেন্ট দিল, অর্থাৎ যেই ভুলগুলোর কারণে উভয় বই মিলতেছে না সেই ভুলগুলো দিল। তখন মিলানোর জন্য যে বিবরণী তৈরি করা হয় সেটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। তো প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক সমন্বয় বিবরণী শেখার জন্য বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শেখার জন্য আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো উদ্বৃত্ত জানতে হবে। কোন উদ্বৃত্ত নিয়ে আমি অঙ্কটা শুরু করতেছি? হতে পারে ডেবিট, হতে পারে ক্রেডিট, কিন্তু যে উদ্বৃত্তই হোক না কেন আমাকে উদ্বৃত্তটা ফাইন্ড আউট করতে হবে যে আসলে আমি কি ডেবিট উদ্বৃত্ত নিয়ে শুরু করতেছি না ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে শুরু করতেছি। যদি আমরা এটা ফাইন্ড আউট করতে পারি তাহলে এই অঙ্ক আসলে খুবই সহজ, খুবই সহজ। তো আসুন জেনে নেই যে কিভাবে বুঝবো ডেবিট উদ্বৃত্ত আর কিভাবে বুঝবো ক্রেডিট উদ্বৃত্ত। যদি লেখা থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে আমাদেরকে বুঝতে হবে ডেবিট। এখন আপনাদের প্রশ্ন হলো, কেন বুঝবো ডেবিট এবং কিভাবে এটা ডেবিট হলো? মূলত আমরা কিন্তু দেখাইছি যে নগদান বইটা হচ্ছে গ্রাহকের বই। আরেকটা কথা প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাথটি করার সময় কিন্তু আমাকে অবশ্যই ভাবতে হবে যে আমি একজন গ্রাহক, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে আমাকে এই অঙ্কটি করতে হবে। আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দেই, এই অঙ্কটা কিন্তু দুইটি পদ্ধতিতে করা যায়, একটা একক জের বা সিঙ্গেল ব্যালেন্স মেথড, আর একটা উভয় জের বা ডাবল ব্যালেন্স মেথড। তো আমি আজকে যে আলোচনা করতেছি এটা একক জের মেথড, কারণ একক জের মেথড যদি করা যায় তাহলে ডাবল ব্যালেন্স মেথড বা উভয় জের মেথড করতে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। তো আমি যেটাতে আসি যে উদ্বৃত্ত নির্ণয় করাটা খুবই জরুরি। তো দেখেন, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ গ্রাহক বলতেছে আমার টাকা ব্যাংকে জমা আছে। তো আমি যেহেতু এই অঙ্ক করার ক্ষেত্রে আমাকে ভাবতে হবে আমি একজন গ্রাহক, তাহলে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যদি আমি বিবেচনা করি, গ্রাহক বলতেছে আমার টাকা ব্যাংকে জমা আছে, অর্থাৎ গ্রাহকের দৃষ্টিকোণ থেকে এটা সম্পদ, তাই ধরতে হবে ডেবিট। কারণ
আমরা বেসিক যখন শিখছি তখন একটা জিনিস খুবই ভালো করে শিখছি যে সম্পদ ব্যয় উত্তোলন এই 3 ধরনের তথ্য সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। তারপরেই বলা আছে যে পাস বই বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তো আমাদের বলা আছে যে পাস বই বা ব্যাংক বিবরণীটা হচ্ছে ব্যাংকের বই। এখন এই যে পাস বই বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কথাটার অর্থ হচ্ছে ব্যাংক বলতেছে আমি গ্রাহকের কাছে টাকা পাবো। তাহলে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে কি আসতেছে? গ্রাহকের দৃষ্টিকোণ থেকে আছে গ্রাহকের কাছে ব্যাংক টাকা পাবে, তাহলে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে দায়। আর আমি একটু আগেই বললাম যে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, অপরদিকে আয় দায় মূলধন ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। তো যেহেতু এটি দায় সেহেতু ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করেছে। তারপরে আবার লেখা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। এক্ষেত্রে গ্রাহক বলতেছে ব্যাংক আমার কাছে টাকা পাবে, বিধায় এটা দায়, তাই ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এটা অনেক সময় লেখা থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, কিন্তু ব্র্যাকেটে লেখা থাকে ক্রেডিট। তো সেক্ষেত্রে আমাদের ফাইন্ড আউট করতে একটু সমস্যা হয়। তো এটা সেক্ষেত্রে ক্রেডিট লেখা থাকলে আমাকে, যদি লেখা থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত অথবা ব্র্যাকেটে ক্রেডিট লেখা থাকে ব্যাংক জমা লিখে, তাহলে আমাকে ক্রেডিট ধরতে হবে। তো পরে আবার বলতেছে যে পাস বই বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। এখানে ব্যাংক বলতেছে গ্রাহক আমার কাছে টাকা পাবে, তাহলে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে গ্রাহকের টাকা ব্যাংকে জমা আছে, বিধায় এটা সম্পদ, এবং সম্পদ হওয়ার কারণে ডেবিট উদ্বৃত্ত। আমাদেরকে এই 4টা বিষয় খুবই ভালোভাবে মাথায় নিতে হবে। এই 4টা বিষয় যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, এবং একক জের হোক এবং উভয় জের হোক, শুরুতেই কিন্তু এই উদ্বৃত্ত দেওয়া থাকবে। এই উদ্বৃত্ত যদি আমি ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমার গাণিতিক সমস্যার সমাধানে তেমন কোনো সমস্যা হবে না। তো আরেকটা জিনিস দেওয়া আছে যে ডেবিট অর্থাৎ প্লাস এবং ক্রেডিট অর্থাৎ মাইনাস। অর্থাৎ ডেবিটকে এখানে যোগ হিসাবে দেখব, বা যোগকে আমরা ডেবিট হিসাবে দেখব। আরেকটা হচ্ছে বিয়োগকে আমরা ক্রেডিট হিসাবে দেখব, বা ক্রেডিটকে আমরা বিয়োগ হিসাবে দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ক্লাসটি ভালো করে দেখবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। আমি ক্লাস করাবো, পাশাপাশি আমাদের অনেক টিচার ক্লাস করাচ্ছে, এবং আরো অনেক টিচার ক্লাস করানোর জন্য আমাদের আরএল একাডেমির প্ল্যাটফর্মে পাইপলাইনে আছে। আশা রাখি আপনারা সবাই আমাদের ক্লাসগুলো দেখবেন, মন্তব্য করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগামী ক্লাসের জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ও আদাব।